আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। চীন ও রাশিয়ার মতো পরাশক্তির রাষ্ট্রগুলোকে মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন ফোর্স বা এসওএফকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসে ব্রেকিং ডিফেন্স এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ড বা সোকম সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে স্পেশাল ফোর্সের সহায়তা চেয়েছেন। এই মুহূর্তে কৌশলগত প্রতিযোগিতার চাহিদা বেড়েছে প্রায় ৩০%, আর সংকট মোকাবেলায় নানা ইভেন্ট স্পেশাল অপারেশনস ফোর্সের চাহিদা বেড়েছে ১৫০%-এরও বেশি। বাড়তি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের বিশেষ এই বাহিনীকে নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ড বা সোকমের প্রধান জেনারেল ব্রায়ান ফেন্টন সম্প্রতি বলেছেন, সামরিক অভিযান বর্তমান সময়ে ভিন্ন মাত্রা পেয়েছে। যুদ্ধের ধরনে পরিবর্তন আসা এবং প্রতিপক্ষরা এক হওয়ায় যুক্তরাষ্ট্রকেও কৌশল বদলাতে হচ্ছে। বিশেষ করে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া অনেকটা ঘনিষ্ঠ হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সামনে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মার্কিন কংগ্রেসে এক শুনানিতে রিপ্রেজেন্টেটিভ জ্যাক বার্গম্যান সন্ত্রাসবাদ মোকাবেলার নীতি থেকে সরে এসে চীন ও রাশিয়ার মতো প্রতিপক্ষ মোকাবেলায় কৌশল নির্ধারণের পক্ষে যুক্তি দেন। তখন তিনি পরিস্থিতি মোকাবেলায় স্পেশাল অপারেশন ফোর্সের প্রসঙ্গ আনেন। রিপ্রেজেন্টেটিভ রুবেন গ্যালাগো প্রতিদ্বন্দ্বী পরাশক্তি মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণের উপর গুরুত্বারোপ করেন। যদিও চলমান সন্ত্রাসবাদ মোকাবেলা থেকে সরে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় স্পেশাল ফোর্স প্রস্তুত কিনা সেই প্রশ্ন ওঠে। বহিঃশক্তির হুমকি থেকে দেশকে সুরক্ষা এবং গুপ্তচর বৃত্তির মতো সক্ষমতা এসওএফ এর আছে কিনা তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। গ্যালগোর অভিমতের প্রতিক্রিয়ায় সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেইদ জোন্স যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় এবং রাশিয়া ও চীনের মতো প্রতিপক্ষ নিয়ন্ত্রণে এসওএফকে সক্রিয় করার পক্ষে মত দেন। জোন্স বলেন, পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ প্রক্রিয়া সীমিত পর্যায়ে থাকে। এই বাস্তবতায় পরাশক্তি রাষ্ট্রগুলো, বিশেষ করে চীন, রাশিয়া এবং ইরান, অনিয়মিত যুদ্ধ, গুপ্তচর বৃত্তি এবং রাষ্ট্রীয় কাঠামো বহির্ভূত অভিযান পরিচালনার মতো কৌশল অবলম্বন করে। তার মতে, নন কাইনেটিক সক্ষমতাকে পুরোদমে কাজে লাগিয়ে এসওএফ এর কার্যক্রমে পরিবর্তন আনা উচিত। বিদেশি আক্রমণ থেকে সুরক্ষা এবং অনিয়মিত যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় সচেষ্ট হওয়া প্রয়োজন। তিনি মার্কিন কংগ্রেসকে আরও বেশি অর্থ ছাড় দেওয়ার আহ্বান জানান, যাতে অনিয়মিত যুদ্ধ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র আরও বেশি বিনিয়োগ করতে পারে এবং কৌশলগত সফলতা অর্জন করতে পারে। ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি কলেজ অফ ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের অধ্যাপক ডেভিড ওকো মনে করেন, এসওএফকে অবশ্যই বিদেশি প্রক্সির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিদেশি আক্রমণের হুমকিতে থাকা দেশগুলোকেও সুরক্ষা দিতে হবে। এসব সুপারিশের আলোকে যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাইওয়ানের ফ্রন্টলাইন দ্বীপপুঞ্জে এসওএফ ইউনিটগুলোকে সমরাস্ত্র দিয়ে সমৃদ্ধ করেছে, যাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সংঘাতপূর্ণ পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারে। মার্কিন এসওএফ সদস্যদের একটি ইউনিট তাইওয়ানের ফ্রন্টলাইন দ্বীপে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে। প্রশান্ত মহাসাগরের যে স্থানে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে, জায়গাটি চীনের মেইনল্যান্ড থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। মার্কিন সামরিক উপদেষ্টারা কিনম্যান এবং পেংগুতে তাইওয়ান সেনাবাহিনীর উভচর জল ও স্থল কমান্ড পোস্টগুলোতে স্থায়ীভাবে নিযুক্ত হয়েছেন। শুধু এসওএফ নয়, যুক্তরাষ্ট্রের গ্রিন রোবটও তাইওয়ানের 101তম অ্যাম্বিফিয়াস রেকনেশনস ব্যাটালিয়ন এবং এয়ারবার্ন স্পেশাল সার্ভিস কোম্পানির সাথে মিলে যৌথ মহড়ায় অংশ নিয়েছে। কিনম্যান এবং পেংগু তাইওয়ানের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসওএফ এই স্থানগুলোর জন্য প্রতিরক্ষা কৌশল নিয়ে কাজ করছে, কারণ চীন যদি কখনো তাইওয়ানের বিরুদ্ধে অভিযান চালায় এবং এই দুটো এলাকা দখল করে নেয়, তাহলে চীন অনেকটা সুবিধাজনক অবস্থানে চলে যাবে। তাইওয়ানে যে স্পেশাল ফোর্স এখন কাজ করছে, তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে মার্কিন ও তার মিত্র বাহিনীকে কাজ করার সুযোগ করে দেবে।
এসওএফ চেষ্টা করবে চীনা সম্ভাব্য আগ্রাসনের মাত্রা প্রতিহত করে সময় নষ্ট করতে। যদি চীন সত্যি তাইওয়ান দখল করে নেয় তাহলে তাইওয়ানের এসওএফেরা শত্রুসীমার পেছন থেকে আক্রমণ পরিচালনা করবে, প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি সাধনের চেষ্টা করবে। এতে চীনের কার্যক্রম বিলম্বিত হবে এবং তারা সংশয়ে পড়ে যাবে। ওয়ারজোনের এক প্রতিবেদন আরও জানায়, মার্কিন নৌবাহিনীও তাদের স্পেশাল অপারেশনের নৌবহর উন্নত করছে। তারা কম্ব্যাট্যান্ট ক্রাফট মিডিয়াম বা সিসিএমে একটি নতুন লেটারিং যুদ্ধাস্ত্র পরীক্ষা করছে। চতুর্থ কম্ব্যাট্যান্ট ক্রাফট হেভি বা সিসিএইচ এর অর্ডার করেছে। এই মুহূর্তে সিসিএইচ এর বহরটি আধুনিকায়ন করা হচ্ছে যাতে এর সক্ষমতা এবং স্থায়িত্ব বৃদ্ধি পায়। মোতায়েন করার নৌযানগুলো অর্ধেক পানির নিচে ডুবে যাতায়াত করে। এই নৌযানগুলো জলবায়ু নিয়ন্ত্রিত এবং গোপন এবং স্পর্শকাতর নৌ অভিযান পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়। এই নৌযানগুলো 40 নট পর্যন্ত গতি বৃদ্ধি করতে পারে। 12 জন প্যাসেঞ্জারের পাশাপাশি 7 জন ক্রু এতে অবস্থান করে। এই নৌযানগুলো 1500 কিলো প্যালোট বহন করে এবং সর্বোচ্চ 400 নটিক্যাল মাইল পর্যন্ত পথ অতিক্রম করতে পারে। সিসিএইচ নৌযানগুলোকে লো প্রোফাইলে তৈরি করা হয়েছে এবং এর কাঠামো স্টেলথ ধরনের। এভাবে তৈরি করা হয়েছিল যাতে রাডার এবং ভিজুয়াল সিগনেচারকে এড়িয়ে এগুলো চলাচল করতে পারে। মেরিটাইম প্রেসিশন এঙ্গেজমেন্ট বা এমপিই প্রোগ্রামের লক্ষ্য হল সিসিএমএ ম্যান ইন দ্য লুপ গাইডেন্স সিস্টেমের সাথে স্ট্যান্ড আপ লোটারিং যুদ্ধাস্ত্রকে একীভূত করা। এই পরীক্ষা 2024 অর্থ বছরের শেষের দিকে বা 2025 অর্থ বছরের প্রথম দিকে শেষ করার টার্গেট আছে। যদিও তা সম্ভব হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এ ধরনের প্রস্তুতি থেকে বোঝা যায় মার্কিন স্পেশাল ফোর্সকে সন্ত্রাস দমন থেকে সরিয়ে এনে প্রশান্ত মহাসাগরে বড় সংঘাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। ক্রমবর্ধমান উত্তেজনার কারণে স্পেশাল ফোর্সের গুরুত্ব বাড়লেও মার্কিন নীতি নির্ধারকদের লোকবল নিয়োগ এবং বাজেট সংস্থা নিয়ে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন সোকম বাজেট সংকটের কারণে এরই মধ্যে 5000 লোক ছাঁটাই করার পরিকল্পনা করছে। সাধারণ সদস্য কমিয়ে এনে এই টিমে কিছু প্রযুক্তিবিদ নিয়োগ দেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, চলমান ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র তার স্পেশাল ফোর্সকে পুনর্গঠন করতে চাইছে। প্রতিবেদনে আরও জানানো হয়, মার্কিন সেনাবাহিনীও বড় ধরনের লোকবল ছাঁটাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই পর্যন্ত 4000 পদ বাহিনী থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসওএফকে সন্ত্রাসবাদ মোকাবেলার পুরনো দায়িত্ব থেকে সরিয়ে অনিয়মিত যুদ্ধ মোকাবেলায় নিয়োজিত করার যে পরিকল্পনা, তার সাথে এই ছাঁটাই পরিকল্পনার সামঞ্জস্য রয়েছে। কাটছাট সত্ত্বেও স্পেশাল ফোর্সে ড্রোন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মতো বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি গোটা সামরিক পরিষেবা জুড়ে টেকনোলজিক্যাল সাপোর্ট বৃদ্ধির জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর আকৃতি কেন ছোট করা হচ্ছে এ প্রসঙ্গে সমর বিশেষজ্ঞ এরিক প্রিন্স বলেন, মার্কিন আধিপত্য ও সক্ষমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে বর্তমান সময়ে অনেকটাই কমে এসেছে। সুদান, আফগানিস্তান, বেলারুশ, ইউক্রেন এবং নাইজার থেকে সেনা ও দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে। গাজায় মার্কিন নাগরিক জিম্মি হওয়ার পরও তাদের মুক্ত করার ক্ষেত্রে অসহায়ত্ব দৃশ্যমান। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের হুথি অবরোধ নিয়ন্ত্রণে ব্যর্থতা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের পতনের বার্তা দেয়। সমর বিশেষজ্ঞ প্রিন্স বলেন, কোল্ড ওয়ার পরবর্তী সময়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে না পারা, ঋণের ভারে এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে মাত্রাতিরিক্ত ব্যয় যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে। কৌশলগত শৃঙ্খলার অভাব, যুদ্ধ জয় কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা না করে বরং অস্ত্র ব্যবসায়ী ও ঠিকাদারদের লাভ দেওয়ার প্রবণতা যুক্তরাষ্ট্রকে আজকের দুর্বল অবস্থানে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র বরাবরই কেবল নিজেদের স্বার্থ আর সুবিধার জন্যই যুদ্ধ করে।
তারা এতদিন মনে করেছে সামরিক শিল্প স্থাপনা এবং প্রেসিশন ড্রোন দিয়েই মার্কিন অভিজাত সম্প্রদায়কে যুদ্ধকালীন পরিস্থিতি থেকে নিরাপদে রাখবে, কিন্তু তাদের এই হিসেবও ভুল প্রমাণিত হয়েছে। প্রিন্সের মতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের তাইওয়ান কৌশল প্রণয়ন করা উচিত। তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সাথে সংঘাতে জড়ানো যুক্তরাষ্ট্রের ঠিক হবে না। প্রিন্স মনে করেন আমলা নির্ভর প্রক্রিয়া ও অস্ত্র ঠিকাদারদের দৌরাত্ম্য কমিয়ে এনে মার্কিন প্রাইভেট সেক্টরকে সামরিক উদ্দেশ্য ও টার্গেট অর্জনের জন্য কাজে লাগানো উচিত। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।